হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমি ইন্ডিয়ান পলিটির আরও একগুচ্ছ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আসন্ন সমস্ত বিভিন্ন এক্সামের জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করব কোয়েশ্চেন নাম্বার 31 দিয়ে। এর আগে ফার্স্ট পার্ট অলরেডি আমি কভার করেছি 30টা প্রশ্ন। আজকে আমি আরও 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্য ন্যাশনালিস্ট ডিম্যান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম considered by the British government through indirectly and which reservation in the তো আমাদের যারা জাতীয়তাবাদী লিডার যারা ছিলেন, বিশেষত জাতীয় কংগ্রেস এবং আরও অন্যান্য বিভিন্ন দল, তো তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দাবি অনেকদিন ধরেই করেছিলেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সভা, এবং এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথমবারের জন্য ইনডাইরেক্টলি এই বিষয়টাকে কিছুটা মেনে নিয়েছিল, ইনডাইরেক্টলি, কিন্তু ডাইরেক্টলি নয়। তো সেটা ক্রিপস প্রপোজাল আগস্ট অফার ক্যাবিনেট মিশন নাকি 1935-এর অ্যাক্টে, কোথায় এটা ইনডাইরেক্টলি তারা মেনে নিয়েছিল। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে আগস্ট অফার। এখানে কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান নয়, ক্যাবিনেট মিশনে কিন্তু এটা সরাসরি মেনে নিয়েছিল, যেটা 1946-এ আসছে, এবং তার পরক্ষণেই কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল। তো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ফার্স্ট টাইম কিন্তু এটা ব্রিটিশ গভর্নমেন্ট ইনডাইরেক্টলি মানছে আগস্ট অফারের সময়। নেক্সট, which of the following was adopted from the Maurya dynasty in the emblem of government of India? তো এখানে যে ন্যাশনাল এমব্লেম রয়েছে আমাদের, সেটা মৌর্য ডাইনেস্টির কোন জিনিসটাকে এখানে অ্যাডপ্ট করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ। মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন সিম্বল রয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিম্বল হিসেবে ব্যবহৃত হয়, সেটা কোনটা? তো আমরা সবাই দেখেছি, এটা হচ্ছে অপশানে 4 লায়ন্স। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে চিহ্ন, যে এমব্লেমটা রয়েছে, সেখানে কিন্তু 4টে সিংহ রয়েছে। আমরা 3টে ভিজিবল, একটা পিছন দিকে থাকে, সেজন্য একটা দেখা যায় না। তো আমরা যেটা দেখি, তো সেটা হচ্ছে 4 লায়ন্স, এবং সেটা নেওয়া হয়েছে মৌর্য ডাইনেস্টি থেকে, মৌর্য সাম্রাজ্য থেকে। নেক্সট, দ্য অফিসার অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই। অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তো গভর্নর জেনারেলের অফিস তৈরি হয়েছিল কোন আইনটার মাধ্যমে? চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1818, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের প্রথম অধ্যায়ে এই ঐতিহাসিক বিভিন্ন ক্ষেত্রে যে আইনগুলো ছিল ব্রিটিশদের সময় থেকে, যে বিভিন্ন সময় বিভিন্ন আইনগুলো এসেছে, সেই সংক্রান্ত কিন্তু বিভিন্ন আইন নিয়ে আলোচনা করা রয়েছে লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারে, এবং স্বাধীনতা পর্যন্ত রয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে এই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু সাধারণত এসে থাকে, অবশ্যই এসে থাকে। প্রত্যেকটা আইন সমানভাবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটার উপর কিন্তু আমাদের খুব ভালো করে জোর দিতে হবে কোনটার সময় কোন আইনটা কখন হয়েছিল, এবং সেখানে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়ে আলোচনা করা রয়েছে। তো এখানে বলা হচ্ছে গভর্নর জেনারেলের অফিস তৈরি হচ্ছে কোন আইনের মাধ্যমে? তো এটা হচ্ছে সঠিক উত্তর অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। 1858 একটা হিউজ চেঞ্জ হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যাচ্ছে ক্ষমতা, এবং সেখানে মহারানী ঘোষণাপত্র আসছে। এই আইনের মাধ্যমে কিন্তু এই অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেলের অফিসটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এছাড়াও 15 জন প্রতিনিধি নিয়ে বিভিন্ন রকম কমিটি থাকছে। তো বিভিন্ন এই সমস্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেটা লক্ষ্মীকান্তের প্রথম চ্যাপ্টার আমি আলোচনা করেছি অলরেডি, সেটা কিন্তু সেখানে দেওয়া রয়েছে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুব সরাসরি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এটা হচ্ছে অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর। উনি সংবিধানের মূল খসড়াটা কিন্তু রচনা করেছিলেন
এবং উনি ছিলেন খসড়া কমিটির সদস্য আমরা জানি, এবং সেই জন্য ওনাকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, ভারতবর্ষ সংবিধানের পিতা বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। নেক্সট, when Mr. Attlee, Prime Minister of England, announced the transfer of power to Indians, তো ভারতবর্ষকে স্বাধীন করা হবে, এটা ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পাচ্ছি। স্বাধীনতার সময় ব্রিটেনে প্রাইম মিনিস্টার কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। তো তিনি এই পাওয়ার ট্রান্সফারের বিষয়টা কখন অ্যানাউন্স করছেন, কখন ঘোষণা করছেন এটা? তো এটলি যেটা বলেছিলেন সেটা হচ্ছে কিন্তু জুন 1948-এর কথা উনি বলেছিলেন, যেটা কিন্তু পরবর্তীকালে এগিয়ে এসেছিল, আগস্ট 1947-এ এগিয়ে এসেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো উনি কিন্তু পরবর্তী সময় এটা একটু দেরিতে হবে এরকম একটা বলেছিলেন। যাই হোক, এর আগে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হচ্ছে, তারপরে পরের মাসেই জুলাইতে পাস হচ্ছে, এবং আগস্টের 15, 1947-এ কিন্তু স্বাধীনতাটা আসছে। তো যাই হোক, এটলি ছিলেন প্রাইম মিনিস্টার সেই সময় ইংল্যান্ডে, এবং তিনি কিন্তু 1948-এ স্বাধীনতা দেওয়ার কথা প্রথমে ঘোষণা করেছিলেন। নেক্সট, হু প্রপোজ দ্য প্রিয়াম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? ড্রাফটিং কমিটির কাছে, খসড়া কমিটির কাছে, সংবিধানের খসড়া কমিটির কাছে প্রিয়াম্বল যেটা, সেটা কে উত্থাপন করেছিলেন, কে প্রপোজ করেছিলেন? এটা হচ্ছে অপশন এ, জওহরলাল নেহরু। আমরা জানি উনি অবজেক্টিভ রেজলিউশনটা উত্থাপন করেছিলেন, যেটা কিন্তু পরবর্তীকালে প্রিয়াম্বল হিসাবে গ্রহণ করা হয়েছিল, আমাদের সংবিধানে প্রস্তাবনা হিসেবে গ্রহণ করা হয়েছিল। তো ওটা উত্থাপন করেছিলেন, এটা প্রিয়াম্বলেও হিসাবে বলা হয়ে থাকে অনেক সময়, বা অবজেক্টিভ রেজলিউশন হিসেবে বলা হয়ে থাকে। তো এটা কিন্তু উত্থাপন করেছিলেন জওহরলাল নেহরু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সংবিধান, ভারতের সংবিধানের ক্ষেত্রে কোনটা সঠিক? অর্থাৎ এখানে চারটের মধ্যে একটাই মাত্র সঠিক স্টেটমেন্ট রয়েছে। ইট ইজ কমপ্লিটলি বেসড অন ব্রিটিশ কনস্টিটিউশন, এটা সম্পূর্ণভাবে ব্রিটিশ সংবিধানের থেকে নেওয়া হয়েছে। ইট ইজ মেড অনলি অন দ্য বেসিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অনলি বলা রয়েছে এখানে, শুধুমাত্র 1935-এর ভারত শাসন আইনের উপর বেস করে এটা তৈরি, এটাও সঠিক নয়, শুধুমাত্র নয় এটা। ইট ইজ এ মিক্সচার অফ সেভারাল কনস্টিটিউশন, ইট ইজ অরিজিনাল, এটা একেবারে নতুন উদ্ভাবিত একটা, কোনো কিছুর থেকে নেওয়া হয়নি এরকম বলতে চাওয়া হয়েছে অপশান ডিতে। আর অপশান সিতে বলা হচ্ছে মিক্সচার অফ সেভারাল কনস্টিটিউশন, বিভিন্ন সংবিধানের এটা কিন্তু একটা মিক্সচার বলা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন সংবিধান থেকে এটা গ্রহণ করা হয়েছিল। সুতরাং এটা স্পষ্ট যে অপশান সিটাই কিন্তু সঠিক উত্তর, বিভিন্ন দেশের সংবিধান থেকে, এবং মূলত ভারত শাসন আইন কিন্তু 1935 থেকে নেওয়া হয়েছিল ভারতের সংবিধানে বিভিন্ন বিষয়গুলো। নেক্সট, ম্যাচ দ্য ফলোইং। এখানে আবারও বিভিন্ন অ্যাক্টের কথা আসছে, যেটা আমি আগেই বলেছি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আইন এখানে কিন্তু ম্যাচ করতে হবে, কোন আইনে কিসের কথা বলা হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1919-এর যে ভারত শাসন আইন এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো এখানে কি এসেছিল? প্রভিন্সিয়াল অটোনমি, নাকি সেপারেট ইলেক্টোরেট, নাকি ডায়ারকি, নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভার কথা বলা হয়েছিল, কিসের থেকে এটা এসেছিল? তো 1919-এ আমরা জানি প্রভিন্সিয়াল অটোনমির কথা কিন্তু, 1919-এ প্রভিন্সিয়াল অটোনমি নয়, ডায়ারকি এবং বাইক্যামেরাল লেজিসলেচার, এইটা আসছে 1919-এ। ডায়ারকি এবং বাইক্যামেরাল লেজিসলেচার, এই দুটো মনে রাখতে হবে। 1919-এ কিন্তু ডায়ারকি এবং বাইক্যামেরাল লেজিসলেচার
অর্থাৎ দ্বৈত শাসন আসছে এবং তার সাথে সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আসছে। তাহলে এটা আসছে 3তে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935-এর ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? এখানে কিন্তু প্রভিন্সিয়াল অটোনমির কথা বলা হয়েছিল। প্রভিন্সিয়াল অটোনমির কথা এখানে বলা হয়েছিল। পার্লামেন্টারি রিফর্ম কখন হয়েছিল এবং সেখানে কি বলা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ, 1909 সালে হয়েছিল এবং সেখানে কিন্তু বলা হচ্ছে সেপারেট ইলেক্টোরেটের কথা, মুসলিম রিপ্রেজেন্টেশন, মুসলিম সেপারেট ইলেক্টোরেটের কথা এখানে বলা হচ্ছে। আর ক্যাবিনেট মিশন প্ল্যান, এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হয়েছে। অর্থাৎ A3 এখানে একটার মাত্রই আছে, তো এখান থেকে আমরা অ্যান্সার করে দিতে পারি A3, B1, C2 এবং D4। অর্থাৎ এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু হিস্ট্রি এবং পলিটি দুটো টার্গেট এখান থেকে প্রশ্ন হবেই, হিস্ট্রিতে অথবা পলিটিতে। নেক্সট, দ্য অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর লেট ডাউন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ অন দ্য প্যাটার্ন অফ। আমাদের যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর রয়েছে, সংবিধান সংশোধন করার যে পদ্ধতি রয়েছে সংবিধানে, সেটা কোন আইনের অনুরূপ, এখানে কোন আইনের অনুরূপে এটা করা হয়ে থাকে? 1935-এর অ্যাক্ট অনুযায়ী, 47-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী, সাউথ আফ্রিকার সংবিধান অনুযায়ী এবং ইউনাইটেড কিংডমের সংবিধান, কোন জায়গা থেকে কিভাবে এটা সংবিধানের সংশোধন পদ্ধতিটা হয়ে থাকে? তো এটা সঠিক উত্তর হচ্ছে কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার যে সংবিধান, সেখান থেকে কিন্তু সংবিধান সংশোধনের পদ্ধতিটা গ্রহণ করা হয়েছিল। কোন সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, খুবই গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টটা, সংবিধান সংশোধন, তো সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার সংবিধান থেকে। নেক্সট, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড ইন। এই প্রশ্নটা বারবারই রিপিট হয়। প্রথম যে সেশনটা হয়েছিল, সংবিধান সভার যে প্রথম সেশন হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল নিউ দিল্লিতে, নতুন দিল্লিতে এই সভাটা প্রথমবার হয়েছিল। Who among the following was the chairman of the Union Constitution Committee of the Constituent Assembly? সংবিধানের ক্ষেত্রে সংবিধান সভার ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখতে হবে, এটা ছিলেন জওহরলাল নেহেরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? সংবিধান সভার মেম্বার কে ছিলেন না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবিধান সভার মেম্বারদের প্রত্যেকের নাম তো মনে রাখা সম্ভব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত কমিটি, সেখানে যারা ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সেই নামগুলোর মধ্যে থেকে সাধারণত এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। তো এখানে বলতে হবে কে সংবিধান সভার সদস্য ছিলেন না। তো এখানে বল্লভভাই প্যাটেল অবশ্যই ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব তার হাতে ছিল। জেবি কৃপালিনীও কমিটিতে ছিলেন, কে এম মুন্সিও ছিলেন। এখানে ছিলেন না লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, উনি কিন্তু সংবিধান সভার সদস্য ছিলেন না। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অর আর দ্য ফিচার্স অফ এ ফেডারেল স্টেট? যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, তার বৈশিষ্ট্যটা কেমন? The power of the central and the state governments are clearly laid down. স্টেট বলতে এখানে কনস্টিটিউয়েন্ট ইউনিটের কথা বলা হয়েছে, অর্থাৎ সেন্টারের মধ্যে যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেটাকে স্টেট না বলে অন্য কিছু নাম দিয়েছে, এবং মূল বিষয়টা হচ্ছে কনস্টিটিউয়েন্ট ইউনিট। তো সেন্টার এবং স্টেটের গভর্নমেন্টের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন, সেটা স্পষ্ট করা আছে, তাকে বলা হবে ফেডারেল স্টেট। আর কি স্টেটমেন্টে আছে? ইট হ্যাজ অ্যান আনরিটেন কনস্টিটিউশন
সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইন দ্য গিভেন কোড। এর একটা অলিখিত সংবিধান থাকবে, ফেডারেল স্টেটের বৈশিষ্ট্য। তো এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশন এ, ক্লিয়ার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। স্টেটের হাতে কি কি পাওয়ার থাকবে, সেন্টারের হাতে কি কি পাওয়ার থাকবে, এটা কিন্তু পরিষ্কারভাবে বর্ণনা করা থাকবে একটা ফেডারাল স্টেটের ক্ষেত্রে, একটা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের ক্ষেত্রে। আর অপশন বিতে যেটা বলা রয়েছে, ইট ইজ অ্যান আনরিটেন কনস্টিটিউশন। এক্ষেত্রে এটা সবসময় সঠিক নয় যে এর ক্ষেত্রে সবসময়তে ফেডারেল স্টেট হওয়া মানে সেখানে একটা আনরিটেন কনস্টিটিউশন থাকবে, একটা অলিখিত সংবিধান থাকবে, বিষয়টা কিন্তু এরকম নয়। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ওয়ান অনলি, শুধুমাত্র প্রথম স্টেটমেন্টটাই কারেক্ট। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া? তো মিনিস্টার থেকে প্রশ্ন করা হয় বিভিন্ন, একটা করা হয় ইন্টারিম গভর্নমেন্টের সময় কারা কোন দায়িত্বে ছিলেন। ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, যখন সংবিধান লেখা হচ্ছিল, সেই মুহূর্তে যে সরকারটা ছিল সেখানে কে কোন দায়িত্বে ছিলেন। আর দ্বিতীয় হচ্ছে স্বাধীনতার পরে কি কোন দায়িত্বটা পেলেন। এই দুটো জায়গা থেকে, হিস্ট্রি এবং পলিটি, দুটো জায়গাতে কিন্তু এখানে প্রশ্ন করা হয়। তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে করা হয়েছে যে বিদেশ মন্ত্রী, প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জওহরলাল নেহেরু। উনি প্রধানমন্ত্রিত্বের সাথে সাথে এই পদটাও কিন্তু সামলাতেন, ফরেন মিনিস্টার। এখানে জওহরলাল নেহেরু সঠিক উত্তর। নেক্সট, under whom among the following was the first draft of the Constitution of India prepared in October 1947 by the advisory branch of the Office of the Constitution Assembly? তো কে সংবিধানের খসড়া রচনা করেছিলেন অক্টোবর 1947-এ? খসড়া, একটা ড্রাফট, সেটা কে রচনা করেছে? প্রথম ড্রাফট কিন্তু বলা রয়েছে বাই দ্য অ্যাডভিসারি ব্রাঞ্চ অফ দ্য অফিস অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। অ্যাডভিসারি ব্রাঞ্চ, এইখানে কিন্তু আমাদের এই যে ওয়ার্ড দুটো রয়েছে, অ্যাডভিসারি ব্রাঞ্চ, এইখানে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ প্রশ্নটা খুব ভালো করে পড়া প্রয়োজন। বড় প্রশ্ন রয়েছে, ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন দেখে কিন্তু এখানে উত্তর করলে হবে না, আবারও ভালো করে পড়তে হবে। আন্ডার হুম অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট draft of the Constitution of India prepared in October 1947 by the advisory branch of the Office of the Constituent Assembly? তো এখানে সব থেকে বেশি ওয়েটেজ পাবে কিন্তু এইখানে দুটো সেন্টেন্স, অ্যাডভিসারি ব্রাঞ্চ। সংবিধান সভাতে সংবিধানের উপদেষ্টা কে ছিলেন? উনি ছিলেন BN রাও, এবং এই অ্যাডভিসারি ব্রাঞ্চ কিন্তু ওনার আন্ডারেই ছিল। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, BN রাও। তো এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেগুলো একটু লং কোয়েশ্চেন থাকবে সেগুলো কিন্তু বুঝে পড়তে হবে, বুঝতে হবে যে এখানে কোনো একটা বিষয় বলতে চাওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু প্রশ্নটা এত বড়, বেশ কয়েকটা সেন্টেন্সে এখানে কিন্তু প্রশ্ন রয়েছে, একটা বড় সেন্টেন্স রয়েছে সেখানে প্রশ্নের ক্ষেত্রে। এরকম প্রশ্নের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব সহকারে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ সিটিজেন আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তো এখানে ফান্ডামেন্টাল ডিউটি, ডিউটির কথা বলা হচ্ছে কিন্তু রাইটস নয়, ডিউটি। সংবিধান এর ফান্ডামেন্টাল ডিউটি টু প্রোভাইড ফ্রেন্ডলি কোঅপারেশন অফ দ্য পিপল অফ দ্য নেইবারিং কান্ট্রিজ। আমাদের পার্শ্ববর্তী যারা প্রতিবেশী দেশ রয়েছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখা। অপশন বি, টু প্রোটেক্ট মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। জাতীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত মনুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করা। অপশন সি, টু ডিফিট দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস when called upon to do so। যখন সময় আসবে, যখন ডাক আসবে, তখন আমাদের দেশকে রক্ষা করা, আমাদের জাতীয় দেশকে সেবা করা, সেটা কিন্তু করতে হবে। অপশন ডি, টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইতিহাস সম্পর্কে আরও বেশি বেশি জ্ঞান লাভ করা। এর মধ্যে সংবিধানের মধ্যে ইনক্লুডেড ফান্ডামেন্টাল ডিউটি,
এর মধ্যে কোনটা? এটা হচ্ছে সঠিক উত্তর অপশন সি। সরাসরি এটা কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখ করা রয়েছে যে যখন ডাক আসবে তখন আমাদের দেশকে রক্ষা করা এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা, এটা কিন্তু করতে হবে, এটা ফান্ডামেন্টাল ডিউটিতে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, the first effort at drafting a Dominion status constitution for India was made in response to the Dominion status constitution. আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন প্রথম দিকে তাদের যে দাবি দাওয়া ছিল, মূলত মডারেটদেরই বলা যায়, দাবি দাওয়া যেটা ছিল সেটা ছিল ডমিনিয়ন স্ট্যাটাস, পূর্ণ স্বাধীনতা কিন্তু নয়, সেটা অনেক পরে এসেছে, 1929 সালের ডিসেম্বরের যে কংগ্রেস সেশন হয়েছিল সেখানে এসেছিল। তো তার আগে এই যে ড্রাফটিং অফ এ ডমিনিয়ন স্ট্যাটাস কনস্টিটিউশন ফর ইন্ডিয়া, এটা কোথায় এটার কথা বলা হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ। তো এটা বলা হয়েছিল সাইমন কমিশনের ক্ষেত্রে, সাইমন কমিশনে এটা বলা হয়েছিল। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাইমন কমিশন, 1928 ভারতবর্ষে আসছে সাইমন কমিশন, সেখানে এই কথা বলা হয়েছিল। নেক্সট, the Constitution of India divided the states of India in categories A, B, C and D in the year 1950. In this context, with the following statement is correct. তো প্রথমে আমরা জানি সংবিধান যখন রচিত হয় তখন কিন্তু আমাদের যে রাজ্যগুলো ছিল সেখানে এ বি সি ডি স্টেট এর কথা বলা ছিল। পরবর্তী সময়ে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট আসে, তো সেই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টে কিন্তু আমাদের বর্তমান যে স্টেটগুলো সেই অনুযায়ী সজ্জিত হয়, কিন্তু এখানে বলা হয়েছে যে পূর্ববর্তন 1950 যেরকম ছিল সেই অনুযায়ী কোনটা এখানে সঠিক, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, অর্থাৎ এখানে একটাই মাত্র সঠিক স্টেটমেন্ট কিন্তু আছে। যাই হোক, আমরা স্টেটমেন্টগুলো দেখব। The Chief Commissioner was the executive head of the category A state. The Raj Pramukh was the executive head of the category B. Governor executive head of the category C and D state. তো এখানে বলা হচ্ছে প্রথম ক্যাটাগরি এ যে স্টেট সেখানে তার এক্সিকিউটিভ হেড হচ্ছেন চিফ কমিশনার, রাজ প্রমুখ হচ্ছেন বি ক্যাটাগরির প্রধান এবং গভর্নর হচ্ছেন সি এবং ডি ক্যাটাগরির প্রধান। তো এটা স্টেটমেন্টটা কিন্তু সঠিক নয়। প্রজা প্রমুখ হচ্ছে এক্সিকিউটিভ হেড অফ দ্য ক্যাটাগরি এ স্টেট, ক্যাটাগরি এ স্টেটের যিনি প্রধান তিনি হচ্ছেন প্রজা প্রমুখ। চিফ কমিশনার ওয়াজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য ক্যাটাগরি সি স্টেট, সি স্টেটের প্রধান হচ্ছেন চিফ কমিশনার। গভর্নর ওয়াজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য ক্যাটাগরি ডি স্টেট, গভর্নর হচ্ছেন ক্যাটাগরি ডি স্টেটের প্রধান। অপশন সি বলা হচ্ছে দ্য গভর্নর ওয়াজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য ক্যাটাগরি এ স্টেট, দ্য রাজ প্রমুখ ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য ক্যাটাগরি বি, চিফ কমিশনার হেড অফ দ্য ক্যাটাগরি সি অ্যান্ড ডি। অপশন ডিতে বলা হচ্ছে গভর্নর অফ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য ক্যাটাগরি এ স্টেট, গভর্নর এ স্টেটের প্রধান, চিফ কমিশনার বি স্টেটের প্রধান এবং রাজকুমার প্রমুখ হচ্ছেন সি এবং ডি স্টেট প্রধান। তো এখানে অনেক বেশি কনফিউজিং একটা বিষয় দেওয়া রয়েছে, মূল বিষয়টা জানতে হবে। এখানে অপশন সঠিক হচ্ছে সেটা হচ্ছে অপশন সি, কারণ গভর্নর হচ্ছেন ক্যাটাগরি এ স্টেটের এক্সিকিউটিভ হেড, রাজ প্রমুখ হচ্ছেন ক্যাটাগরি বি স্টেটের প্রধান এক্সিকিউটিভ হেড এবং চিফ কমিশনার তার আন্ডারে থাকছে সি এবং ডি স্টেট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এটা জানতে হবে, কারণ আমাদের সংবিধানে কিন্তু এটা ছিল, মূল সংবিধানেই কিন্তু এটা বলা ছিল যে এরকম ধরনের হবে বিষয়টা। তাহলে গভর্নর হচ্ছেন ক্যাটাগরি এ স্টেট, রাজ প্রমুখ হচ্ছেন বি স্টেট এবং সি ডির হচ্ছেন চিফ কমিশনার প্রধান। এরপর নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ প্রমুলগেটেড অন জানুয়ারি 26, 1950 বিকজ, এই 26শে জানুয়ারি 1950 এই ডেটটাকে কেন বেছে নেওয়া হয়েছিল সংবিধান গৃহীত হওয়া বা জাতির উদ্দেশ্যে অর্পণের জন্য, এই দিনটাকেই কেন বেছে নেওয়া হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিস ডে ওয়াজ বিং সেলিব্রেটেড এজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সিন্স 1929, এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল 1929 সময় থেকে। ইট ওয়াজ দ্য উইশ অফ দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন
যারা সংবিধান তৈরি করেছিল এটা তাদের ইচ্ছা ছিল যে 26শে জানুয়ারি হোক। দ্য ব্রিটিশ ডিড নট ওয়ান্ট টু লিভ ইন্ডিয়া আর্লিয়ার দ্যান দি স্টেট। এর আগে পর্যন্ত ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যায়নি। ইট ওয়াজ অ্যান অ্যাসপিসিয়াস ডে। তো এই সমস্ত বিভিন্ন রকম বলা রয়েছে এখানে। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে 1929-এর ওই ঘটনা। 1929-এই কিন্তু থেকে এটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। সেই জন্যই এই দিনটা রাখা হয়েছিল যে 26শে জানুয়ারি 1950-কেই সংবিধান দিবস হিসেবে বেছে নেওয়া হোক। সংবিধান দিবস নয়, সংবিধানটাকে অর্পণ করা হোক। কারণ সংবিধান দিবস যেটা পালন করা হয় সেটা হচ্ছে 26 নভেম্বর। এই দিন সংবিধান কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু জাতির উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে 26শে জানুয়ারি 1950। নেক্সট, দি আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন ইজ ইন দ্য ফার্স্ট অফ অল গিভেন বাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সংবিধানের এই যে আইডিয়া, মানে সংবিধান থাকবে, সংবিধান তৈরি হবে, এটা প্রথম কে এই আইডিয়াটা দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, জওয়াহরলাল নেহরু, এম এন রায়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। উনি কিন্তু প্রথম ভারতের সংবিধানের কথা, ভারতের সংবিধানের আইডিয়াটা কিন্তু তুলে ধরেন প্রথম এম এন রায়। খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার, সংবিধান সভার মেম্বাররা ছিলেন ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি তার দ্বারা ইলেক্টেড ছিলেন, ডাইরেক্টলি ইলেক্টেড ছিলেন পিপল দ্বারা, নমিনেটেড ছিলেন গভর্নমেন্ট দ্বারা, অনলি রিপ্রেজেন্টেটিভ অফ প্রিন্সিয়াল স্টেট, প্রিন্সিয়াল স্টেটের থেকে যারা রিপ্রেজেন্টেটিভ শুধুমাত্র তারাই ছিলেন। এখানে সঠিক উত্তর কোনটা? অবশ্যই অপশানে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি যেটা ছিল সেখান থেকে কিন্তু এরা ইলেক্টেড ছিলেন, অর্থাৎ ইনডাইরেক্ট ইলেকশনে তারা ইলেক্টেড ছিলেন, ডাইরেক্টলি কিন্তু পিপলরা তাদের ইলেক্ট করেনি যারা সংবিধান সভাতে এসেছিলেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর ট্রু, সংবিধান সভার ক্ষেত্রে এখানে সঠিক স্টেটমেন্ট কোনটা? ইট ওয়াজ নট বেসড অন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এটা বয়স্ক ভোটাধিকার এর উপর বেস ছিল না। ইট ওয়াজ রেজাল্টেড ফ্রম ডিরেক্ট ইলেকশন, এটা সরাসরি ভোটের মাধ্যমে ছিল। ইট ওয়াজ মাল্টি পার্টি বডি, বিভিন্ন পার্টি থেকে সদস্যরা এখানে ছিলেন। ইট ওয়াজ ওয়ার্ক থ্রু সেভারাল কমিটিস, এটা বিভিন্ন কমিটি দ্বারা এরা বিভিন্ন কাজগুলো করত। এখানে সঠিক কোনটা? এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের উপর বেস করে ছিল না, সংবিধান সভার কথা বলা হয়েছে। ইট ওয়াজ নট বেসড অন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। নেক্সট স্টেটমেন্ট দেখবো, ইট রেজাল্টেড ফ্রম ডাইরেক্ট ইলেকশন। তো অপশন 1 আর 2 একটু দেখলে বোঝা যাবে এটা কিন্তু সঠিক নয়। 3-এ কি বলা হচ্ছে? ইট ওয়াজ আ মাল্টি পার্টি বডি, বিভিন্ন পার্টি থেকে এখানে সদস্য, শুধুমাত্র জাতীয় কংগ্রেসের সদস্য এখানে ছিল তা নয়, বিভিন্ন পার্টি থেকে ছিল। কারণ এটা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে ইলেকশন করা হয়েছিল, এখানে কিন্তু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজটা অ্যাপ্লাই হচ্ছে বলা যায়। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কিন্তু বলা হয়নি, এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলা হয়েছে শুধুমাত্র বয়স্ক ভোটাধিকার। কারণ প্রিন্সিয়াল স্টেটের যারা প্রভিন্সিয়াল স্টেটের যারা সদস্য ছিলেন, মেম্বার ছিলেন, তারা নির্বাচন করছেন, তাহলে এটা কিন্তু অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজও বেশ করেছে, মানে নট বেস্ট বলা আছে। তাহলে একটা সঠিক হবে না। আর এটা ডাইরেক্ট ইলেকশন তো হয়নি, এটা আমরা জানি, সুতরাং এটাও সঠিক নয়। মাল্টি পার্টি বডি ছিল, এটা সঠিক। আর বিভিন্ন কমিটি দ্বারা কাজ হতো, এটা আমরা জানি যে বিভিন্ন কমিটি ছিল, কনস্টিটিউশন কমিটি ছিল, ইউনিয়ন ছিল, প্রভিন্সিয়াল ছিল, বিভিন্ন আরও ড্রাফটিং কমিটি, স্টিয়ারিং কমিটি, নানান কমিটি কাজ করত। তো সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 3 and 4। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এস্টাবলিশড ইন জুলাই 1946। তো সংবিধান সভা যেটা তৈরি হচ্ছে জুলাই 1946-এ, সেখানে মেম্বার কে ছিলেন না? বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, কে এম মুন্সি, জে বি কৃপালনি। তো খুব ইজি একটা প্রশ্ন এখানে করা হচ্ছে, খুব ইজি। মহাত্মা গান্ধী কিন্তু সংবিধান সভার সদস্য ছিলেন না, আমরা সকলে জানি মহাত্মা গান্ধী সদস্য ছিলেন না। নেক্সট, ইন্ডিয়া বিকাম এ সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতবর্ষ হচ্ছে কোন দিন থেকে? অবশ্যই এটা 26 জানুয়ারি 1950 থেকে। সংবিধান রচিত হওয়ার পরেই কিন্তু ভারতবর্ষ এই স্ট্যাটাসগুলো ভারতবর্ষ পাচ্ছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেড দ্য ইন্ডিয়ান লেজিসলেচার বাই ক্যামেরাল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আগেও বলেছি, বাই ক্যামেরাল লেজিসলেচার।
এটা ফার্স্ট টাইম কখন আসছে? তো এটা আসছে 1919-এ। 1919-এর ক্ষেত্রে মনে রাখতে হবে দুটো কথা, একটা হচ্ছে বাইক্যামেরাল আর একটা হচ্ছে ডাইআরকি। ডাইআরকি বাইক্যামেরাল লেজিসলেচার এইটা আসছে 1919-এর অ্যাক্টে। প্রভিন্সিয়াল অটোনমি 1935-এ। আচ্ছা, নেক্সট, দ্য ফার্স্ট অ্যাটেম্পট অ্যাট ইন্ট্রোডিউসিং এ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট ইন অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ মেড বাই। তো প্রথম যে অ্যাটেম্প নেওয়া হয়েছিল, প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল, রিপ্রেজেন্টেটিভ থাকবে অ্যাডমিনিস্ট্রেশনে, রিপ্রেজেন্টেটিভ থাকবে, পপুলার এলিমেন্ট ইন অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা করা হয়েছিল কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। 1909-এর আইনে প্রথম কিন্তু রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে এটা বলা হচ্ছে এলিমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, প্রথম কিন্তু অ্যাটেম্প করা হচ্ছে এখানে রিপ্রেজেন্টেটিভ থাকবে একদম। অর্থাৎ এখানে ঘুরিয়ে যেটা ওই সেপারেট ইলেক্টোরেটের কথাই কিন্তু এখানে আনা হচ্ছে। নেক্সট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ভেস্টেড দ্য রেসিডুয়ারি পাওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, রেসিডুয়ারি পাওয়ার, বিভিন্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন থাকছে, সেন্টারের হাতে থাকছে কিছু, সেন্ট্রাল লেজিসলেচারের হাতে থাকছে, প্রভিন্সিয়াল লেজিসলেচারের হাতে কিছু পাওয়ার থাকছে, আর যে বাকি যে অন্য যে পাওয়ারগুলো সেটা কার হাতে তুলে দেওয়া হচ্ছে? এই 1935-এর অ্যাক্টে। তো এটা তুলে দেওয়া হচ্ছে কিন্তু গভর্নর জেনারেলের হাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গভর্নর জেনারেল যিনি থাকবেন, বাকি এই যে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো কিন্তু তার হাতে থাকবে। এটা কিন্তু করা হচ্ছে, রেসিডুয়ারি পাওয়ার তুলে দেওয়া হচ্ছে গভর্নর জেনারেলের হাতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট, which of the following was not one of the features of the Indian Government of India Act 1935? 1935-এর একটা বৈশিষ্ট্য নয় কোনটা? তো আবারও সেই অ্যাক্ট নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। 1935-এর আইনে প্রভিন্সিয়াল অটোনমি এখানে দেওয়া হয়েছিল, আমরা আগে জেনেছি এটা। আচ্ছা, এখানে সেন্টারে ডায়ার্কি এসেছিল, সেন্টারে ডায়ার্কি এসেছিল। এর আগে যেটা ছিল সেটা প্রভিন্সে ডায়ার্কি। 1919-এর যেটা ছিল সেটা প্রভিন্সিয়াল ডায়ার্কি ছিল, আমাদের মনে রাখতে হবে। আর ডায়ার্কি সেন্টারে আসছে, প্রভিন্সে তুলে দেওয়া হচ্ছে, এটা ঘুরিয়ে উল্টো করা হচ্ছে 1935-এর অ্যাক্টে কিন্তু। এটা মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডায়ার্কি সেন্টারে আসছে কিন্তু, সেন্ট্রাল ডায়ার্কি আসছে 1935-এর অ্যাক্টে। বাইক্যামেরাল লেজিসলেচার, এটা আমরা আগে জেনেছি। বাইক্যামেরাল লেজিসলেচার কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউসড হচ্ছে 1919-এর অ্যাক্টে। সুতরাং খুব সহজে আমরা এটা এলিমিনেট করে দিতে পারি। অল ইন্ডিয়া ফেডারেশন, আচ্ছা ফেডারেশন এসেছিল, অনেক অনেক রিফর্মস এসেছিল 1935-এর অ্যাক্টে কিন্তু অনেক কিছু বলা হয়েছিল। একটা রিজার্ভ ব্যাঙ্ক করা হবে সেটাও বলা হয়েছিল, আরও অনেক অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না, সেগুলো অলরেডি পড়ানো রয়েছে, ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ আসছে এটা বাইক্যামেরাল লেজিসলেচারটা এখানে এলিমিনেট করা যাচ্ছে খুব সহজে। Which one of the following aimed at providing a federal structure of India for India? ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কে টার্গেট করা হচ্ছে এখানে? কোন আইনে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের কথা আসছে? কাউন্সিল অ্যাক্ট, 1919-এর অ্যাক্ট, 1831-এর অ্যাক্ট, নাকি 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ফেডারেল স্ট্রাকচার, অল ইন্ডিয়া ফেডারেশনের কথা আসছে, ফেডারেল স্ট্রাকচারের কথা আসছে কিন্তু 1935-এর অ্যাক্টে, মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য মেন স্টিপুলেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 95? প্রথম এই যে মূল যে বিষয়টা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের, সেটা কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এতদিন পর্যন্ত যে অ্যাক্টগুলো এসেছিল সেটার কথা এখানে কোন বিষয়টা ফার্স্ট টাইম খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেট করা হয়েছিল? সেটা হচ্ছে অপশন সি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স গ্যারেন্টেড। অর্থাৎ এতদিন বলা হয়েছিল ডমিনিয়ন স্ট্যাটাস, যতগুলো ছিল সবখানেই সেখানে কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল। আপ টু সাইমন কমিশন যখন আসে সেখানেও ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল। তো যদিও পরবর্তীকালে এই সাইমন কমিশনের রেকমেন্ডেশনের পরে কিন্তু 35-এর অ্যাক্টটা হয়, মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হিস্ট্রিতে প্রত্যেকটা ঘটনার সাথে একটা রিলেটেড অবশ্যই ঘটনা, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য ঘটনা ঘটেছে। তো সাইমন কমিশনের যে রিপোর্ট দিয়েছিল তার ভিত্তিতে কিন্তু 1935-এর অ্যাক্টটা হয়, এবং 1935-এর অ্যাক্টে কিন্তু বলা হয় যে
কোনো ডমিনিয়ন স্ট্যাটাস নয়, এখানে কিন্তু পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, এটা কিন্তু বলা হয়, দেওয়া হবে বলা হয়েছে, কবে দেওয়া হবে বলা হয়নি, কারণ এরপরেও যারা ক্রিচ মিশন, অগস্টাফার যেখানে যেখানে এসেছিল সেখানে কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাসের কথাই বলা হয়েছে, এবং সেগুলো কিন্তু সব 1935 অ্যাক্টের পরে এসেছিল। কিন্তু 1935 অ্যাক্টে এখানে বলা হয়েছিল যে স্বাধীনতা দেওয়া হবে, কবে দেওয়া হবে কী দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়নি। গ্যারেন্টেড ইন্ডিপেন্ডেন্স এখানে দেওয়া হয়েছিল 1935 অ্যাক্টে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হয়। নেক্সট, আচ্ছা এখানে কিন্তু ফার্স্ট যে বিষয়টা ব্যাকগ্রাউন্ড, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড, সেটা কমপ্লিট হচ্ছে এখানে। কনস্টিটিউশনাল প্রিয়াম্বল সোর্সেস, আমাদের যে প্রিয়াম্বল এর বিষয়টা এখানে, সেখানে যে সোর্সগুলো রয়েছে সেগুলো কোন কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে সেগুলো নিয়ে বলা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ হয় পরবর্তী অধ্যায়। তো এই অধ্যায়ের বিষয়টা এখানে শেষ করছি। এর পরবর্তী অধ্যায়ে কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো পরবর্তী সময়। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।